হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি হারানো কাকাতুয়ার পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হারানো কাকাতুয়া। আজ পড়ছি চতুর্থ পর্ব। লাফের চোটে গোবিন্দ 30 ফুট খুঁটির ওপরে আরও 4 ফুট উঁচুতে উঠে গেল। ধনুকের মতো বাঁকা পথে আগুনের প্যারা জাল টপকে গিয়ে পড়ল আরও অন্তত 16-17 ফুট দূরে। অন্য কেউ হলে এই বিশাল লাফের পর মাটিতে আছড়ে পড়ে হাড়গোড় ভেঙে দেওয়া হয়ে থাকত, কিন্তু গোবিন্দ পড়ল বেড়ালের মতো প্রায় নিঃশব্দে এবং বিনা দুর্ঘটনায়। পড়ে সে আগুনের দিকে চেয়ে দেখছিল। এত বড় আগুন সে বহুকাল দেখেনি। গেরস্তর খড়ের গাদাগুলো সবই বিশাল। আগুনটাও তেমনি বিকট হয়ে আকাশ ছুঁয়ে চলেছে। তার চেয়েও বড় কথা, একটু দূরে দূরে আরও দুটো খড়ের গাদা আছে। আগুনটা যেরকম ফুলকি ছড়াচ্ছে আর শিখা যেমন উত্তরে বাতাসে দক্ষিণমুখো বেঁকে যাচ্ছে, তাতে আর দুটো গাদা আর গেরস্তর বাড়িতেও আগুন ধরল বলে গেরস্ত তার বাড়ির মেয়ে পুরুষ মিলে পরিত্রাহী চেঁচাচ্ছে, গেল গেল সব গেল, জল দে জল দে শিগগির। কিন্তু এই শীতে টানের সময় খালবিল শুকিয়ে দড়ি, কুয়োর জল পাতালে। এই বিশাল আগুন নেভানো সহজ কর্ম নয়। মুনিশরা লাঠি দিয়ে খড়ের গাদায় পেটাপেটি করছিল বটে, কিন্তু আগুনের তাতে ঝলসে সবাই হটে এলো। অত আগুনের আলোয় চোখ ঝলসে গেছে বলে গোবিন্দর হনুমান লাফটা কেউ লক্ষ্য করেনি। গেরস্ত বুক চাপড়ে চিৎকার করে বলছিল, বোবাকালা অবোধ লোকটা সেদ্ধ হয়ে গেল রে, আহা বেচারি চেঁচানোরও সময় পায়নি। গোবিন্দ পড়েছিল বেগুন ক্ষেতের মধ্যে। সামনে ডালপালার বেশ উঁচু বেড়া, সুতরাং তাকে কেউ দেখতে পাচ্ছে না। এই সময় হঠাৎ গোবিন্দর মাথায় একটি বুদ্ধি এলো। খড়ের গাদায় আগুন লেগে সে মরেছে, এই কথাটা প্রচার হয়ে গেলে কেমন হয়? যারা তাকে মারতে চেয়েছিল তারা অন্তত কিছুদিন নিশ্চিন্ত থাকতে পারবে। গা শুদ্ধ লোক আগুন দেখতে ধেয়ে আসছে। গোবিন্দর উচিত ছিল এই অবস্থায় গেরস্তকে কিছু সাহায্য করা, কিন্তু সে দেখল এই আগুনকে কবজায় আনা তার অসাধ্য। গেরস্তর কপাল ভালো থাকলে বাঁচবে, এই ভেবে গোবিন্দ হামাগুড়ি দিয়ে বেগুন ক্ষেতের পিছনের বাঁশের বেড়া ডিঙিয়ে বাঁশ বনে পড়ল। জিনিসপত্র কিছু পড়ে রইল বটে গেরস্তর বাড়িতে, কিন্তু সে তেমন কিছু নয়। ঘুরপথে হেঁটে এসে শহরের রাস্তায় উঠে পড়ল। খুবই অন্ধকার আর ঠান্ডা রাত, চারদিকে হিম কুয়াশা। গোবিন্দ তার গায়ের কাঁথাটা পর্যন্ত আনেনি, শীতে একেবারে জমে যাচ্ছে। এই ঠান্ডা থেকে বাঁচবার একমাত্র উপায় খুব জোরে জোরে হাঁটা। গোবিন্দ হাঁটতে লাগলো। এতকাল ফাঁসির দড়ির ভয় ছিল, পুলিশের ভয় ছিল, এবার তার সঙ্গে এ আর এক অচেনা বিপদ এসে জুটল, সাতনা। কিন্তু আগুন যে সাতনাই দিয়েছে তার কোনো মানে নেই। তবে কে? গোবিন্দকে মেরে তার কি লাভ? ভাবতে ভাবতে কুল কিনারা পায় না গোবিন্দ। সে বুদ্ধিমান বটে, কিন্তু আজকের আচমকা সব ঘটনায় বুদ্ধি গুলিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় সবটা বিশ্লেষণ করতে পারছে না। গায়ের সীমানা ডিঙিয়ে যখন খোলা মাঠে পা দেবে গোবিন্দ, তখন হঠাৎ পিছনে শুনল কে যেন দৌড়ে আসছে। তবে এক জোড়া পায়ের আওয়াজ। গোবিন্দ একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেল। লোকটা শত্রু হলেও যদি একা হয় তবে গোবিন্দর ভয় নেই। যে কোনো একজন লোকের সঙ্গে সে অনায়াসে পাল্লা টানতে পারবে। কে যেন ঘুটঘুটি অন্ধকারে ডাকল, রাখালদা, ও রাখালদা। গেরস্তর মেজ ছেলে। গোবিন্দ চাপা স্বরে বলল, এখানে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করল, পালাচ্ছ কেন? না পালিয়ে উপায় নেই। তোমাদের বাড়িতে কি আগুনটা ছড়িয়েছে? না, গায়ের লোকেরা বড় বড় বাঁশ দিয়ে গাদার আগুন প্রায় ঠান্ডা করে এনেছে। খড়ের আগুন বেশিক্ষণ তো থাকে না। আমি তোমাকেই খুঁজছিলাম, যে মনে হচ্ছিল
তুমি অত সহজে মরবার পাত্র নও, ঠিক বেঁচে যাবে। তোমাকে লাফ দিয়ে বেগুন খেতে পড়তেও দেখেছি। আর কেউ দেখেনি তো? আমাদের বাড়ির কেউই দেখেনি, তবে তুমি পালানোর পর লম্বা আর জোয়ান একটা লোক বেগুন খেতে গিয়ে টর্চ জেলে কি যেন দেখছিল। সে এই গায়ের লোক নয়। গোবিন্দ একটা দীর্ঘশ্বাস ফেলল। সাতনা। ছেলেটা জিজ্ঞেস করলো, লোকটা কে রাখালদা? একটা দুঃখী লোক। দুঃখ অনেক সময় মানুষের ভালো করে, কখনো কখনো খারাপও করে। এই লোকটার খারাপ করেছে। তার মানে? গল্পটা বলার তো সময় নেই। লোকটা কি করলো বলো? কিছু করলো না, খানিকক্ষণ চারদিকে দেখে খুব গম্ভীর মুখে একদিকে চলে গেল। সঙ্গে কাউকে দেখলে? কাউকে না। তাহলে ওই লোকটাও জানে যে আমি মরিনি। তা জানতে পারে, কিন্তু আগুনটা দিল কে বলো তো? বাবা ধারণা তুমি বিড়ি খেতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছো। সত্যি নাকি? ম্লান হেসে গোবিন্দ বলে, খেলোয়াড়দের বিড়ি সিগারেট খাওয়া বারণ, জানো না? ছেলেটা অবাক হয়ে বলে, তুমি খেলোয়াড় নাকি? কিসের? সার্কাসের। কিন্তু সে গল্প আর একদিন শোনো। বারে, এসব কথা আমাকে বলনি কেন? তুমি ছেলে মানুষ, তোমাকে বিপদে ফেলতে চাইনি। কিসের বিপদ? এখন বলার সময় নেই। গেরস্তর মেজেও ছেলে অভিমান ভরে বলল, কিছুই তো আমাকে বলছো না, কিন্তু আমি যে তোমাকে খুব ভালোবাসতাম। গোবিন্দ একটু ভাবল, তারপর বলল, বেশ কিছুদিন আগে কাশিমের চরে একটা লোক খুন হয়েছিল। তার নাম হরিহর পাড়ুই, জানো? জানি। সার্কাসের খেলোয়াড় মাস্টার গোবিন্দর তো সেই জন্যই ফাঁসি হবে। হয়নি, কারণ আমি গোবিন্দ মাস্টার। তুমি? বলে যেন ভূত দেখে আঁতকে ওঠে ছেলেটা। গোবিন্দ তার কাঁধে হাত রেখে বলে, খুনটা যে আমি করিনি সেটা অনেকেই বিশ্বাস করে না। তবে হরিহরের সঙ্গে সেই রাতে কাশিমের চরে আমি গিয়েছিলাম বটে। তবে কে খুনটা করলো? তা জানি না, কিন্তু জানতেই হবে। যেমন করেই হোক, খুনিকে ধরতে না পারলে পুলিশ শেষ পর্যন্ত আমাকে ধরবেই। তাহলে তুমি পালাও। তা পালাচ্ছি। উদ্ভববাবু ঠিক করলেন আজকের রাতটা জেগে পাহারা দেবেন। বাড়ির লোকেরা খুব একটা রাত জাগাতে আগ্রহী নয়। চাকর বাকরেরা দায়ে পড়ে জাগবে বটে, কিন্তু তাদের বিশ্বাস নেই। উদ্ভববাবু একাই জাগবেন বলে ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার দুজন সঙ্গী জুটে গেল। একজন তার ছোট ছেলে রামু। বাচ্চাদের রাত জাগা উদ্ভববাবু পছন্দ করেন না বটে, কিন্তু রামুটা বেশ ডাকাবুকো আছে। গুলতির হাতটাও বেশ পাকা। লেখাপড়ায় বুদ্ধি না খুললেও অন্যান্য ব্যাপারে যে রামুর বুদ্ধি খুব চটজলদি খেলে তা উদ্ভববাবু জানেন। কাজেই রামু যখন বাবার সঙ্গে পাহারা দেওয়ার প্রস্তাব করল, তখন তিনি খুব একটা আপত্তি করলেন না। কটমট করে ছেলের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, ফুলহাতা সোয়েটার পরে মাথায় কানে বেশ করে কমফর্টার জড়িয়ে নেবে, পায়ে জুতো মোজা থাকে যেন। দ্বিতীয় সঙ্গী জুটল 90 বছরের জাফর মিয়া। বয়স 90 হলেও জাফর মিয়ার শরীরটা মেদহীন, দীর্ঘ এবং খুবই কর্মক্ষম। তিনি সামান্য দুধ আর ফল ছাড়া অন্য কোনো খাবার খান না। দিনে 5 বার নমাজ পড়েন। তার মাথাটি ঠান্ডা, মেজাজটি ঠান্ডা, মুখে সর্বদা হাসি। তবে জাফর মিয়া কানে কম শোনেন। উদ্ভববাবুকে সেই ছোট অবস্থা থেকে দেখে আসছেন। সেই উদ্ভববাবুর বাড়িতে ডাকাত পড়বে শুনে তিনি নিজেই চেঁচে একটা লাঠি হাতে চলে এলেন। গাল কান মাথা ঢাকা বাদুড়ে টুপি, মোটা কম্বল আর নাগরা জুতোয় তাকে বেশ জম্পেশ দেখাচ্ছিল। উদ্ভববাবু নিজেও সঙ্গে একটা অস্ত্র রাখলেন। বহুকাল আগে তার এক রাজপুত মক্কেল মামলায় জিতে একটা তলোয়ার উপহার দিয়েছিল, বংশের স্মৃতিচিহ্ন। তলোয়ারটি বেশ লম্বা আর ভারী। রাজপুত বলেছিল, এই তলোয়ার যদি খাপ থেকে কখনো বের করেন তবে রক্ত না খাইয়ে খাপে ভরবেন না। আজ পর্যন্ত এই তলোয়ার রক্ত না খেয়ে খাপে ঢোকেনি কখনো। এমনি রক্ত না জোটে তো কুকুর, বেড়াল, পোকা, মাকড় যা হোক একটা মেরে নিয়মটা রাখবেন।
উদ্ভববাবু রক্ত খাওয়ানোর কথা শুনে তলোয়ারটা কখনো খাপ থেকে বের করেননি, আজ করলেন। দেখে অবাক হলেন, 10 বছর খাপের মধ্যে একটানা বন্ধ থেকেও তলোয়ারটার গায়ে একটুও মরচে পড়েনি, এখনও ঝকঝক করছে। আর একটা অদ্ভুত ব্যাপার, অস্ত্রটা হাতে নিলেই শরীরের রক্ত কেমন একটু চনমন করে ওঠে। ঘোড়ার পিঠে চেপে এক্ষুনি যুদ্ধযাত্রায় বেরিয়ে পড়তে ইচ্ছে করে। কিন্তু উদ্ভববাবুর ঘোড়া নেই, ধারে কাছে কোথাও কোনো যুদ্ধও হচ্ছে না, তাই তিনি শূন্যে কয়েকবার তলোয়ারটাকে ঘুরপাক খাইয়ে নিলেন। মনে দুর্জয় সাহস এলো। রাত 11টার পর তিনজন বাইরের বারান্দায় শতরঞ্জি পেতে বসলেন। ফ্লাস্কে চা, টিফিন ক্যারিয়ারে লুচি আর আলুর দম, 3টে নতুন ব্যাটারি ভরা টর্চ। জাফর মিয়া বললেন, পুলিশের একটা খবর দিয়ে রাখলে পারতে হে উদ্ভব। বদমাশগুলো যদি দল বেঁধে আসে তাহলে আমরা তিনজন কি করব? উদ্ভববাবু বলেন, সেটা একবার ভেবেছিলাম, তবে একটা পাখির জন্য পুলিশ পাহারা বসালে লোকে আমাকে পাগল ভাববে, তাই অতটা করিনি। এমনিতেই আজ আদালতে আমার সম্পর্কে একটু সন্দেহ প্রকাশ করেছেন হাকিম। ভালো মানুষ জাফর মিয়া কি বুঝলেন কে জানে, শুধু বললেন, তা ভালো, তা ভালো। রাত 12টার মধ্যেই জাফর মিয়া ঢুলতে লাগলেন। রামু প্রথম দিকটায় তেজে পাহারা দিচ্ছিল, কিন্তু বাচ্চা ছেলে হঠাৎ কোনো সময় শতরঞ্জিতে কোন ঘেঁষে শুয়ে ঘুমিয়ে পড়ল। উদ্ভববাবু একা, তবে একা হলেও ভয়ের লেশমাত্র তিনি টের পাচ্ছেন না। হাতে তলোয়ারটা ঝকঝক করছে, শরীরের রক্ত এতই গরম হয়ে উঠেছে যে এই শীতেও তার ঘাম হতে লাগলো। তিনি প্রথমে আলোয়ানটা খুললেন, তারপর সোয়েটার ছেড়ে ফেললেন। তাতেও গরম বোধ করায় গায়ের জামাটা খুলে সেটা ঘুরিয়ে হাওয়া খেতে লাগলেন। গায়ের গেঞ্জিটাও ভিজে গেছে ঘামে, সেটাও খুলবেন কিনা ভাবছেন। এমন সময় থানার ঘড়িতে 1টা বাজবার ঢং শব্দ হলো। উদ্ভববাবু তলোয়ার হাতে পায়চারি করতে করতে দরবারি কানারার আগের একটি মুড তৈরি করতে লাগলেন। ভারী গভীর এবং গম্ভীর রাগ, তার গলায় রাগটা খোলেও ভালো। গাইতে গাইতে বেশ আত্মহারা হয়ে গেলেন তিনি। পাখির কথা মনে রইল না, পাহারার কথা মনে রইল না। সুরের ওঠা পড়ার সঙ্গে সঙ্গে হাতে তলোয়ারটাও উঠছিল নামছিল, পা পড়ছিল তালে তালে, চোখ পোচা। উদ্ভববাবু স্পষ্টই টের পাচ্ছিলেন আজ তার গলায় অন্য কেউ ভর করেছে। এ যেন আর সেই পুরনো গলাই নয়, সুরের এক মায়া রাজ্য থেকে রাগরাগিনীর বাতাস ভেসে আসছে। চারদিকে এক সুরের সম্মোহন ছড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ বাদে যখন চোখ মেললেন তখনও তিনি ঠিক বাস্তব জগতে নেই। নিজের সুরের রেস তাকে আচ্ছন্ন করে রেখেছে। বেশ অনেকটা সময় গেলেও ধাতস্থ হতে। তখন অবাক হয়ে দেখেন রামও উঠে জড়সড় হয়ে বসে আছে। জাফর মিয়া ঘন ঘন চোখের জল মুছছেন। বারান্দায়, সামনের বাগানে, ডাইনে বায়ে বিস্তর পাড়া প্রতিবেশী জড়ো হয়েছে। প্রত্যেকেই হাঁ করে দেখছে তাকে। উদ্ভববাবু একটু লজ্জা পেলেন। গান তিনি ভালোই গেয়ে থাকেন বটে, কিন্তু এত রাতে লোক জড়ো হওয়ার মতো ততটা কি? যাই হোক, তিনি হাত জোর করে শ্রোতাদের নমস্কার জানালেন। ঠিক এই সময় বেরসি গবা পাগলা বলে উঠল, আপনি তো গানের ঠেলায় পাড়া জাগালেন, ওদিকে যে হয়ে গেছে। উদ্ভববাবু মিটিমিটি হেসে মিষ্টি করে জিজ্ঞেস করেন, কি হলো রে আবার? আবার কি, জেনাদের আসবার কথা ছিল, তেনারা এসে কাজ হাসিল করে হাওয়া। উদ্ভববাবুর মাথাটা আজ বড় ভালো। এই শীতের রাতে গান গেয়ে তিনি সকলের ঘুম ভাঙিয়েছেন। তার সুরের চুম্বকে সকলে ছুটে এসছে। এই সাফল্যের পর তার এলে বেলে কথা ভালো লাগছে না। তবু গলাটা মিষ্টি রেখেই বললেন, আরও লোক এসেছিল বুঝি? তা বসতে দিলি না কেন? তারা বসবার জন্য এলে তো বসতে বলবো, তারা কাজ গুছোতে এসেছিল, কাজ গুছিয়ে সরে পড়েছে। তাই নাকি? উদ্ভববাবু তবু গা করেন না। গবা পাগলা বলল,
আমিও গোয়াল ঘরের চালে বসে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ দেখি আপনি তলোয়ার ঘুরিয়ে গান ধরেছেন। তলোয়ারের ডগাটা একবার রামুর পেটের ধার ঘেঁষে গেল, আবার জাফর চাচার নাকের ডগা ছুঁয়ে এলো। মারাত্মক কাণ্ড। ভাবছি নেমে এসে আপনাকে জাপটে ধরি। ঠিক এই সময়ে তেনারা এলেন, 5-7 জন তাগড়া জোয়ান। আপনি চোখ বুজে গানে মত্ত। তারা আপনার চোখের সম্মুখ দিয়ে বগলতলা দিয়ে দরজা খুলে ফেললো যন্ত্র দিয়ে। তারপর চোখের পলকে পাখের দাঁড়টা নিয়ে আপনার সম্মুখ দিয়েই বেরিয়ে গেল। গান যে কি সর্বনেশে তা আজ বুঝলাম। উদ্ভববাবু এখনো সঙ্গীতের সুরলোক থেকে নেমে আসতে পারেননি। চোখে এখনো ঘোর। মিষ্টি করে বললেন, পাখি নিয়ে গেছে। যাক, পাখি যাক, সুর তো ধরা দিয়েছে। তুই বরং রাঘব ঘোষকে গিয়ে ডেকে নিয়ে আয়। লোকজনের ভিড় ঠেলে হঠাৎ দারোগা কুন্দকুসুম বারান্দায় উঠে এলেন। মুখ গম্ভীর। বললেন, উদ্ভববাবু, আপনার মতো বিশিষ্ট লোককে হ্যারাস করতে চাই না, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীদের কয়েকজন গিয়ে আমার কাছে অভিযোগ করেছেন যে আপনি গভীর রাতে বিকট চিৎকার করে তাদের বিশ্রামের ব্যাঘাত ঘটিয়েছেন। ইনফ্যাক্ট আমিও থানা থেকে একটা চেঁচানি শুনতে পেয়েছি। প্রতিবেশীরা আপনাকে থামানোর জন্য এসে জড়ো হয়েছিল, কিন্তু আপনি একটি বিপজ্জনক অস্ত্র ঘোরাচ্ছেন দেখে তারা কেউ কাছে আসতে ভরসা পাননি। তাদের ধারণা আপনি পাগল হয়ে গেছেন। আপনার বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র রাখা ও ব্যবহার এবং লোকের বিশ্রামের ব্যাঘাত ঘটানোর 2 দফা অভিযোগ। আমি আপনাকে গ্রেফতারও করতে পারি, কিন্তু অতটা না করে আজ কেবল একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর এরকম করবেন না। কুন্দকুসুম চলে যাওয়ার পর উদ্ভববাবু সুরলোক থেকে দড়াম করে বাস্তব জগতে নেমে এলেন। কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, পাখিটা তবে নিয়ে গেছে? গবা বলল, তবে আর বলছি কি? উদ্ভববাবু খিচিয়ে উঠলেন, তোর চোখের সামনে দিয়ে নিয়ে গেল, তুই কিছু করলি না? গবাও সমান তেজে বলে, সে তো আপনারও চোখের সামনেই নিয়ে গেছে। আমাকে দোষ দিচ্ছেন শুধু শুধু। আমি একা অতজনের সঙ্গে পারবো কেন? চেঁচাতে তো পারতিস। গবা হেসে বলে, আগে আপনার গানের চোটে আর সব শব্দ তো লোপাট হয়ে গিয়েছিল। আমার চেঁচানি শুনবে কে? তবু চেঁচিয়েছিলাম, কিন্তু আপনার গলার দাপটে আমার চেঁচানি ঢাকা পড়ে গেল। জাফর মিয়া হঠাৎ এক গাল হেসে বললেন, উদ্ভব, আমি বেশ শুনতে পাচ্ছি, বুঝলে? হঠাৎ কানের ভিতরকার ঝিঝি ভাবটা কেটে গেছে। উদ্ভববাবু কটমট করে তাকিয়ে বললেন, তাই নাকি? ও, তোমার গান যে কি উপকারী তার বলার নয়। প্রথমটায় একটু আটকে উঠেছিলাম বটে, কিন্তু তারপর থেকেই কান ভেসে যাচ্ছে হাজার রকম শব্দে। বলে উদ্ভববাবু তলোয়ার হাতে নিজের ঘরে গিয়ে দরজা দিলেন। রক্ত না খাইয়ে তলোয়ার খাপে ভরা বারণ। উদ্ভববাবু তলোয়ারটার দিকে চেয়ে বললেন, খাওয়াচ্ছি রক্ত, নে খা। বলে তলোয়ারটা দিয়ে নিজের কণ্ঠনালী চেপে ধরলেন। ভোর রাত্রে সামন্তমশাইয়ের তাঁবুতে একটা লোক ঢুকল। চাপা গলায় ডাকল, সামন্ত মশাই। সামন্তর ঘুম পাতলা। এক ডাকেই জেগে লম্ফটা উস্কে দিয়ে বলে, কে? আমি গোবিন্দ। শুনলাম সার্কাস এখান থেকে চলে যাচ্ছে। সামন্ত একটা শ্বাস ফেলে বলে, রাত ভোর হলেই গোছগাছ শুরু হবে, বেলাবেলেই রওনা হওয়ার কথা। আমি কি পড়ে থাকবো এখানে? আমাকেও সঙ্গে নিন। সামন্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোকে না নেওয়া কি আমার ইচ্ছে, কিন্তু পুলিশ কড়া নজর রাখছে। যেখানে যাব সেখানেও রাখবে। লুকিয়ে থাকতে তো পারবি না। তাহলে? তাহলে যে কি তা আমার মাথায় খেলছে না। রোজই তোর কথা ভাবি, কিন্তু কোনো ফন্দি ফিকির খুঁজে পাচ্ছি না। সার্কাস ছাড়া যে আমি বাঁচবো না। বলে গোবিন্দ সামন্তর বিছানার পাশে হাঁটু গেড়ে বসে। তার চোখে জল। সামন্ত
তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি যে গেরোয় পড়েছিস বাবা, ভগবান তোকে কেন এমন বিপদে ফেললো তাও বুঝি না। ভালো লোকেরাই দেখছি এই দুনিয়ায় সবচেয়ে হতভাগ্য। গোবিন্দ মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে একটু কাঁদল, তারপর মুখ তুলে বলল, আপনি আমার বাবার মতো, আপনাকে তাই বলতে বাধা নেই। আমি ভালো লোক নই সামন্ত মশাই। সামন্ত চোখ বড় বড় করে বলে, তোকে আমি এইটুকু বয়স থেকে জানি, বলতে কি আমার কাছেই প্রতিপালিত হয়েছিস। কোনোদিন চুরি টুরি করিসনি, মিথ্যে কথা বলিসনি, লোকে বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছিস। তবু তুই ভালো লোক নোস, এ আবার কেমন কথা? গোবিন্দ চোখের জল মুছে বলে, সেসব আপনি শিখিয়েছেন। ভালো লোকের কাছে থাকলে লোকে সৎ শিক্ষাই পায়, কিন্তু কয়লা ধুলে কি ময়লা যায়? আমার ভিতরে যে গরল ছিল। সে আবার কি কথা? গোবিন্দ ধীর গম্ভীর গলায় বলে, হরিহরকে আমি খুন করিনি বটে, কিন্তু আমার মনে পাপ ছিল। গুপ্তধনটা খুঁজে পেলে আমার ইচ্ছে ছিল হরিহরকে খুন করে সবটুকু আমি হাতিয়ে নেব। তারপর সেই টাকায় নিজে একটা সার্কাসের দল খুলব। বটে। সামন্ত একটু বিষণ্ণ মুখে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তো তোকে অনেকবার বলেছি, আমি মরলে এই সার্কাস তোরই হবে। আমি জানি তোর মাথায় ব্যবসা করে টাকা রোজগারের মতলব নেই। সার্কাস একটা আনন্দের জিনিস, লোকের কাছ থেকে পয়সা আমরা নিই বটে, কিন্তু সেটাই কথা নয়। বড় কথা হলো ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে সাহস আর আনন্দ জাগিয়ে তোলা, আর নিজেরাও তা থেকে আনন্দ পাওয়া। লোভ থাকলে ভালো খেলোয়াড় হওয়া যায় না, ভালো মানুষও হওয়া যায় না। তোর হঠাৎ লোভ এলো কোথা থেকে? লোভটা বাইরে থেকে আসে না সামন্ত মশাই, লোভ মানুষের ভিতরেই থাকে। গোবিন্দ চোখে আবার জল, চোখ মুছে এসে বলল, হরিহরকে খুন করার কথা ভেবেছিলাম দুটো কারণে। একে তো হরিহরের মতো বদমাস দুটো নেই, আর একটা কারণ হলো আমি ওকে খুন না করলে ওই আমাকে খুন করত। সামন্ত চোখ ছোট করে খুব এক দৃষ্টে গোবিন্দর দিকে চেয়েছিল, বলল, তোর সঙ্গে হরিহরের চেনা পরিচয় হলো কি করে? হরিহরকে সবাই চিনতো। আমরা যখন কাশিমের চরের কাছে খেলা দেখাচ্ছিলাম, তখন একদিন হরিহর আমার কাছে লুকিয়ে আসে। আমাকে বলে সে এক জায়গায় গুপ্তধনের সন্ধান পেয়েছে। আমি যদি সেই গুপ্তধন উদ্ধারে তাকে সাহায্য করি, তাহলে সে আমাকে অর্ধেক বকরা দেবে। গুপ্তধনের কথা শুনেই প্রথম আমার ভিতরে লোভ জেগে উঠল। সন্ধান পেয়েছিলি? না, গুপ্তধনটা ছিল এক বুড়ির। সে সম্পর্কে হরিহরের পিসি হয়। সেই বুড়ির তিন কুলে কেউ নেই, এমনকি সেই গুপ্তধনও নাকি বুড়ি চোখে দেখেনি। তবে সন্ধানটা সেই জানতো। বুড়ি একটা কাকাতুয়া পুষত, আর সেটাকে নিজের ছেলের মতো ভালোবাসতো। গোপনে নাকি বুড়ি কাকাতুয়াটাকে সেই গুপ্তধনের সন্ধান শিখিয়ে রেখেছিল, কিন্তু আর কাউকে বলতো না। হরিহর বুড়ির গুপ্তধনের সন্ধান জানার জন্য বিশু নামে এক সাগরেদকে পিসির বাড়ি চাকরের কাজ দিয়ে রেখেছিল, কিন্তু বিশুও কোনো সন্ধান বের করতে পারেনি। তবে একদিন বিশু কাকাতুয়াটাকে চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে হরিহর বিশুর পিছু ধাওয়া করে এক মাঠের মধ্যে তাকে খুন করে, কিন্তু বিশু খুন হওয়ার আগে পাখিটার পায়ের শিকলি খুলে উড়িয়ে দেয়। ওদিকে হরিহরের পিসি কাকাতুয়ার শোকে মারা যায়। তবে মরার আগে সে যখন ভুল বকছিল, তখন হরিহর সেই সব কথা থেকে গুপ্তধনের জায়গাটা আঁচ করেছিল, কিন্তু তা উদ্ধার করা বড় সহজ কাজ ছিল না। তাই আমার কাছে এসেছিল হরিহর। তারপর কি হলো? সে অনেক ঘটনা। কাশিমের চরে একটা মস্ত পুরনো বাড়ি আছে। সেই বাড়ির অনেকগুলো গম্বুজ আছে। কোনো গম্বুজেই ওঠবার কোনো সিঁড়ি নেই, আর এমন সমান করে তৈরি যে কোনো খাঁজ টাজও নেই যা বেয়ে ওঠা যায়। হরিহর বলেছিল তার মধ্যে একটা গম্বুজের মাথায় নাকি একটা ঢাকনার নিচে গভীর এক কুয়োর মুখ। গম্বুজের মাথা থেকে সে কুয়ো নেমে একেবারে মাটির তলায় চলে গেছে।
আর মাটির তলায় কোনো কুঠুরিতে আছে সেই গুপ্তধন। সেই কুঠুরিতে পৌঁছানো খুব সহজ কাজ। সার্কাসের খেলোয়াড় ছাড়া সে কাজ করার সাধ্য খুব কম লোকের আছে। তুই হরিহরের কথায় রাজি হলি? প্রথমে হয়নি, পরে লোভ হলো, ভীষণ লোভ। মনে হলো রাতারাতি বড়লোক হওয়ার এমন সুযোগ আর পাবো না। তা বলে খুনের কথা ভাববি? লোভ একটা নেশার মতো সামন্তমশাই। যখন ঘাড়ে চাপে তখন মানুষ আর মানুষ থাকে না। তারপর কি হলো? কথা ছিল আমি সন্ধেবেলা সেই পোড়ো বাড়িতে হাজির থাকবো, হরিহর আসবে। কিন্তু সে সময় মতো এলো না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। সেই বাড়িতে বহু গম্বুজ, কোনটা যে গুপ্তধনের সুড়ঙ্গ তা তো জানি না। হরিহর এসে চিনিয়ে দেবে, কিন্তু সে আর হলো না। কাশিমের চরে অন্য এক বদমাসের হাতে হরিহর খুন হয়ে গেল সেই রাতে। আমার চোখের সামনেই ঘটনা। দোষের মধ্যে আমি গিয়ে হরিহরের লাশটাকে নাড়াচাড়া করেছিলাম বেঁচে আছে কিনা দেখতে, যদি তার কাছ থেকে কোনো কথা আদায় করা যায়। ঠিক সেই সময় কিছু লোক এসে পড়ল সেখানে। ধরা পড়ে গেলাম। তুই বলেছিলি জেলখানা থেকে তোকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে। সেটা কেন দেওয়া হলো তা জানিস? গোবিন্দ একটু হেসে বলল, একটু একটু বুঝতে পারি। জেলখানায় পুরনো এক ডাকাতির দাগি আসামি আছে, এখন সে ওয়ার্ডেন। কথায় কথায় তাকে একদিন গুপ্তধনের গল্পটা বলেছিলাম। মনে হয় লোকটা সেই থেকে লোভের খপ্পরে পড়ে গেছে। আমার ফাঁসি হলে তো আর গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে না। তাকে আমি জায়গাটার নাম বলতেও রাজি হইনি। কাজী সেপাইদের সঙ্গে বন্দোবস্ত করে সে আমাকে পালানোর পথ করে দিয়েছিল। সে তো জানে পালিয়ে গিয়ে আমি সেই গুপ্তধনের সন্ধান করবই। গুপ্তধন উদ্ধার করবার সঙ্গে সঙ্গে আমাকে পাকড়াও করা হবে। শুনেছি সেই দাগি আসামি দলটা এখনো বেশ দাপটে ডাকাতি করে বেড়ায়, আর সে জেলে থেকেও তাদের সর্দার। গলায় তরোয়ালের ধারালো দিকটা চেপে ধরে উদ্ভববাবু চোখ বুজে দুর্গা নাম স্মরণ করে বীর বীর করে পড়লেন, দুর্গে দুর্গতি নাশিনী মা গো, সন্তানকে কোলে তুলে নাও মা। দেখো যেন বেশি ব্যথা ট্যাথা না পাই, রক্তপাত যেন বেশি না হয়, মরার পর যেন ভূতচ্যুত হয়ে থাকতে না হয়। সব দেখো মা। বলতে বলতে তরোয়ালটায় একটু চাপ দিয়েছেন। আত্মহত্যার বিভিন্ন পন্থা নিয়ে চিন্তা করতে করতেই উদ্ভববাবু শোয়ার ঘরে ঢুকেছিলেন। তলোয়ারটা হাতেই ছিল। রক্ত না খাইয়ে সেটাকে খাপে ভরা বারণ। সুতরাং তিনি চটপট স্থির করে ফেললেন, এক কাজে দুই কাজ সেরে ফেলাই ভালো। কে যেন খুব কাছ থেকে বলে উঠল, বাবা মশাই, লুচি খাবো। উদ্ভববাবু চোখ খুললেন। অবাক হয়ে দেখলেন উত্তর দিকের জানলার গড়া দিয়ে কাকাতুয়াটা সেঁধিয়ে ঘরে ঢুকেছে। টালুক টুলুক করে দেখছে তাকে। চোখে চোখ পড়তেই বলল, সব ভালো যার শেষ ভালো। উদ্ভববাবু তলোয়ার রেখে দিয়ে কাকাতুয়াটাকে বুকে তুলে নিয়ে আনন্দে প্রায় কেঁদে ফেললেন। ধরা গলায় বললেন, তোর জন্যই এ যাত্রায় প্রাণে বেঁচে গেলাম বাপ। কত লুচি খেতে চাস, তোকে ফাঁসির খাওয়া খাওয়াবো। বলে ভিতর বাড়ির দিকে মুখ করে হাঁক দিলেন। ওরে নয়ন কাজল, শিগগির লুচির জন্য ময়দা মাখ। কিন্তু নয়ন কাজল তখন ময়দা মাখার মতো অবস্থায় তো আর নেই। বাড়ি থেকে মাইল খানেক দূরে একটা জঙ্গলের মধ্যে সে মাটির ওপর চিত হয়ে শুয়ে আছে। তার বুকের ওপর দানবের মতো একখানা পা রেখে দাঁড়িয়ে সাতনা। গলায় বল্লমটা চেপে ধরে সাতনা বলছে, প্রাণে বাঁচতে চাস তো সত্যি কথা বল। ভয়ে নয়ন কাজল বাক কিহারা হয়ে গেছে। দোষটা অবশ্য তারই। পরশুদিনই একটা লোক তার মামাতো ভাই সেজে এসে তাকে 200 টাকা দিয়ে বলে গেছে, আমরা ঠিক সময় মতো আসবো, উদ্ভব বাধা দেবে দিক, তুই 5 দুয়া দিয়ে পাখিটা বের করে দিবি। নয়ন কাজল সে প্রস্তাবে রাজি হয়নি। পাখি গুপ্তধনের সন্ধান জানে। এমন পাখি হাতছাড়া করার জন্য মাত্র 200 টাকায় রফা করে কোন আহাম্মক? সে পষ্টাপষ্টি বলে দিল, ওসব হবে না, আমাকে ভাগ দিতে হবে।
পাখি নিয়ে আমি তোমাদের সঙ্গেই বেরিয়ে পড়ব। সেই কথাই ঠিক ছিল। ডাকাতরা বাড়ি ঢুকতেই নয়ন কাজলও পাখিটাকে দাঁড় থেকে খুলে র্যাপারে চাপা দিয়ে 5 দুয়ার খুলে বেরোয়। তারপর সবাই মিলে হাঁটা দিয়েছে জঙ্গলের দিকে। কিন্তু কাকাতুয়া খুব ছোটোখাটো পাখি তো নয়, বেশ বড়সড়, আর ওজনও অনেকটা। জঙ্গলের কাজ বরাবর এ বগল থেকে ও বগলে নেওয়ার সময় পাখিটা হঠাৎ ঝাপটা মেরে উড়ে গেল। নয়ন কাজল সাতনার দিকে চেয়ে চিচি করে বলল, মা কালীর দিব্যি বলছি, হাতটা ঝিঝি ধরেছিল বলে ইচ্ছে করে ছাড়িনি। দলের সন্ডা মতো আর একটা লোক সাতনাকে ডেকে বলল, এক্ষুনি মারিস না, ওটাকে দিয়ে কাজ হবে। সেই লোকটা এসে সাতনাকে সরিয়ে নয়ন কাজলকে টেনে দাঁড় করালো। তারপর 2 গালে ফটাস ফটাস করে 2খানা চড় মেরে বলল, আবার যা, এবার শুধু পাখি নয়, উকিলের ছোট ছেলেটাকেও চুরি করবি। উকিলটা মহা তেদর আছে, থানা পুলিশ করতে পারে। ছেলেটা আমাদের হাতে থাকলে তার করতে সাহস পাবে না। চর খেয়ে নয়ন কাজলের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করছিল। সে কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালো। সাতনা তার গলায় বল্লমটা আবার ধরে বলল, শোন বাপু, গুপ্তধনের ভাগ চাস সে অনেক বড় কথা, কিন্তু এখন প্রাণ বাঁচানোর জন্যই ঠিক ঠিক কাজ করিস। একটু গুবলেট হলে জুম দৌড়ে গিয়েও আমাদের হাত থেকে বাঁচার উপায় নেই, মনে থাকবে। নয়ন কাজল মাথা নাড়ল। একটু দম নিয়ে সে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি পৌঁছতে ফর্সা হয়ে গেল চারদিক। উদ্ভববাবুর হুঙ্কারে পাড়া কাঁপছে। কোথায় গেল সেই পাজি ছুঁচোটা? সেই তখন থেকে কাকাতুয়া লুচি লুচি করে হেদিয়ে মরছে। নয়ন কাজল হাঁপাতে হাঁপাতে উদ্ভববাবুর সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ গে বাবা মশাই, ধরতেও ধরতে পারলাম না, একটুর জন্য। উদ্ভববাবু নয়ন কাজলের উড়ো খুঁড়ো চেহারা দেখে আঁতকে উঠে পড়লেন। কাকে ধরতে পারলি না? দলে 5 জন ছিল, হাতে ইয়া বড় দা, বন্দুক, কুড়ুল, বল্লম। তা ভাবলাম যার নুন খাই তার জন্য না হয় প্রাণটা দেব। পাখিটা চুরি করে যেই না তারা পালাচ্ছে, আমিও লাঠি নিয়ে পিছু ধরলাম। মাইলটাক পর্যন্ত দৌড়ে ধরেও ফেলেছিলাম প্রায়, কিন্তু ভয় খেয়ে তারা এমন ছুটতে লাগলো যে একটুর জন্য। উদ্ভববাবু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, এখন গিয়ে দুশের ময়দা মাখ ভালো করে, ডাকাতদের ব্যবস্থা আমি করছি। নয়ন কাজল উদ্ভববাবুর কাঁধে বসা পাখিটার দিকে কটমট করে একবার চেয়ে ময়দা মাখতে গেল। গতকাল রাতে কাকাতুয়াকে চুরি করতে ডাকাত এসেছিল, কিন্তু চুরি করতে পারেনি। সকালে কাকাতুয়াকে লুচি খাইয়ে উদ্ভববাবু থানায় গেলেন। এতকাল এ ব্যাপারে পুলিশকে জড়াননি তিনি, কিন্তু রাত্রিরে যা হয়ে গেল তাতে তিনি ভাবনায় পড়েছেন। ডাকাত দলকে ঠেকানো তো একার কাজ নয়। উদ্ভববাবু উকিল হিসেবে খুবই ডাক সাইডে, সবাই তাকে খাতিরও করে, কুন্দকুসুমও করতেন। কিন্তু রাত্রির ঘটনার পর আজ যেন উদ্ভববাবুকে তিনি বিশেষ পাত্তা দিতে চাইছেন না। ঘটনাটা শুনে বরং হো হো করে খানিক হেসে বললেন, একটা পাখির জন্য 7টা ডাকাত কাল আপনার বাড়ি চড়াও হয়েছিল। এ কথা নিতান্ত আহাম্মক ছাড়া আর কে বিশ্বাস করবে বলুন? উদ্ভববাবুও জানেন পাখির জন্য ডাকাতি হয়, এ কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু তার পাখিটা যে গুপ্তধনের সন্ধান জানে, এ কথাটা তিনি ফাঁস করতে চান না। গলা খাকারি দিয়ে তিনি বললেন, পাখিটা আসলে খুব দামি, রেয়ার টাইপের জিনিস। কুন্দকুসুম ভ্রু কুচকে উদ্ভববাবুকে একটু দেখে নিয়ে ফিচেল হাসি হেসে বললেন, একটা খুব রেয়ার পাখিরও দাম নিশ্চয়ই এত বেশি হতে পারে না যার জন্য বাড়িতে ডাকাত পড়বে। আপনি কি আমাকে ছেলে মানুষ পেলেন উদ্ভববাবু? কথাটা যুক্তিযুক্তই, কিন্তু কুন্দকুসুম তো আর গোপন কথাটা জানেন না। উদ্ভববাবু তাই মাথা চুলকে পড়লেন, সে যাই হোক, আমার বড় ভয় করছে। আজ রাত থেকে আমার বাড়িতে 2 জন আর্মড গার্ড যদি রাখেন তবে বড় ভালো হয়। কুন্দকুসুম মাথা নেড়ে বললেন, অসম্ভব। আমার হাতে যে ফোর্স আছে তা নিতান্তই সামান্য।
তার উপর এই থানার সব জায়গায় রিসেন্টলি ক্রাইম ভীষণ বেড়ে গেছে। ইনফ্যাক্ট একজন ফেরারি খুনি আসামির জন্য আমাকে সদর থেকে এক্সট্রা ফোর্স আনতে হচ্ছে। আপনি যত বড় উকিলই হন উদ্ভব বাবু, এই অবস্থায় আপনার পোষা পাখিকে পাহারা দেওয়ার জন্য লোক দিতে পারবো না, মাফ করবেন। উদ্ভববাবু মরিয়া হয়ে বললেন, টাকা যে পড়েছিল তার কিন্তু সাক্ষী আছে। তারা দরকার হলে আদালতে বলবে যে আপনি আমার বিপদ জেনেও প্রোটেকশন দেননি। বটে। বলে কুন্দকুসুম সোজা হয়ে বসে কটমট করে উদ্ভববাবুর দিকে চেয়ে বললেন, আপনি আমার বিরুদ্ধে আদালতেও যাবেন বলে ভাবছেন? কারা সাক্ষী আছে বলুন তো, আমি তাদের স্টেটমেন্ট নেব। গবা আছে, আমার ছোট ছেলে রামু আছে, জাফর চাচা আছেন। কুন্দকুসুম বাজখাই গলায় আবার হা হা করে হাসলেন। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, রামু বা জাফর চাচা সাক্ষ্য দেবে না, ওরা কিছু দেখেনি। বরং সাক্ষ্য দিলে ওরা উল্টো কথাই বলবে। এরা বলবে যে আপনি বিপজ্জনক এক অস্ত্র নিয়ে বহু লোকের জীবন বিপন্ন করে তুলেছিলেন, বিকট চিৎকার করে লোকের বিশ্রামের ব্যাঘাত ঘটিয়েছেন। ওরা দেখেনি? চিন্তিত উদ্ভববাবু গম্ভীর মুখে বললেন, কিন্তু গবা তো দেখেছে। গবাকে সাক্ষী দাঁড় করালে দেশ শুদ্ধ লোকের কাছে আপনি হাস্যাস্পদ হবেন, কারণ সবাই জানে গবা বদ্ধ উন্মাদ। পাগলের সাক্ষ্য টেকে না। উকিল হয়ে এটা আপনার জানা উচিত ছিল। উদ্ভববাবু একটা দীর্ঘশ্বাস ফেলে উঠলেন। কুন্দকুসুম পিছন থেকে তিক্ত মধুর গলায় বললেন, সকালে আপনি রটিয়েছিলেন যে আপনার পাখিটা চুরি গেছে বা ডাকাতি হয়েছে, কিন্তু আমি খবর রাখি যে পাখিটা এখনো আপনার কাছেই আছে। উদ্ভববাবু কি একটা বলতে গেলেন, কিন্তু শেষ অবধি বললেন না। বলে লাভও নেই, এই মাথা মোটা লোকটা তাকে বিশ্বাস করবে না। আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি থানা থেকে বেরিয়ে এলেন। পাখিটার জন্য আজ রাতে ডাকাতরা আর একবার হানা দিতে পারে, সুতরাং সন্ধ্যের আগেই উদ্ভববাবু তৈরি হতে লাগলেন। তবে অসুবিধে দেখা দিল লোকজন জোটানোর বেলায়। জাফর চাচাকে বলতে গিয়েছিলেন উদ্ভববাবু, চাচা, আজও আমার সঙ্গে রাতটা গল্প গুজব করে কাটাবেন নাকি? জাফর মিয়া আঁতকে উঠে বললেন, কানে শোনার ক্ষমতা ফিরে পেয়েছি ভাই, সেটা আবার হারাতে চাই না। তাছাড়া আজ বাতের ব্যথাটাও চাগার দিয়েছে। উদ্ভববাবু রামুকে ডাকাডাকি করলেন, কিন্তু তার সাড়া পাওয়া গেল না। এমনকি নয়ন কাজলকে পর্যন্ত ডেকে গলা ভেঙে ফেললেন। কোথায় যে সব থাকে। বিরক্ত হয়ে এই কথা বলে সন্ধে রাত্রিতেই উদ্ভববাবু বন্দুক কাঁধে নিয়ে বাড়ির চারদিকটা টহল দিলেন। টর্চ জেলে বাড়ির সবচেয়ে দুর্বল অংশ কোনটা এবং কোথা দিয়ে ডাকাতরা বাড়িতে ঢুকতে পারে তা ভালো করে খুঁটিয়ে দেখলেন। বাড়িটা তার খুবই মজবুত এবং নিরাপদ, কিন্তু তা বলে কি আর রন্ধ্র থাকতে পারে না? লক্ষিন্দরের বাসর ঘরেও তো রন্ধ্র ছিল। ওদিকে তার স্ত্রী এবং অন্যান্য ছেলেমেয়েরাও বাড়ির চারদিকে সার্চ করতে লেগে গেছে। উদ্ভববাবু খিড়কির দরজাটা পেরেক দিয়ে একেবারে সেটে দিলেন। তারপর কয়েকটা পাথরের চাই এনে ঠেকা দিলেন তাতে। বাড়ির চারদিকে উঁচু পাঁচিলের ওপর উঠে কাটা তার বিছিয়ে দিলেন, আর সামনের বারান্দায় সর্ষের তেল ঢাললেন। অনেকগুলো কলার খোসা ছড়িয়ে রাখলেন। ডাকাতরা হুড়মুড় করে এলে যাতে আছাড় খায়। কেলে হাড়ি দিয়ে একটা কাকতারুয়াও বানালেন, সেটাকে সামনের দরজার পাশে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখলেন। সবই হলো, কিন্তু নয়ন কাজলের পাত্তা নেই। সে নাকি বিকেলের দিকে দোকানে সওদা করতে গেছে, এখনও ফেরেনি। রামু গেছে খেলার মাঠে, তারও কোনো পাত্তা নেই। উদ্ভববাবু বেশ উদ্বিগ্ন এবং উত্তেজিত। কি করবেন ভেবে না পেয়ে তিনি স্টোর রুমে তালা দিয়ে রাখা পাখিটাকে দেখতে গেলেন। তালা খুলে তার চোখ কপালে উঠল। দাঁড় ফাঁকা, পাখির পালকটিরও পাত্তা নেই। পাখি, রামু, নয়ন কাজল, ধুয়ে ধুয়ে চার করতে উদ্ভববাবুর দেরি হলো না। অবশ্য পাখির দ্বারে একটা চিরকুটও লটকানো ছিল, তাতে লেখা পাখিটা বিধিসম্মত মালিকের হস্তগত হইয়াছে। ব্যাপারটি লইয়া শোরগোল করিলে
আপনার কনিষ্ঠ পুত্রের প্রাণ সংশয় হইবে। জনৈক শুভাকাঙ্ক্ষী। কিন্তু তবু শোরগোল হলো। পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এলো, কিন্তু তাতেও দেখা দিল প্রবল গণ্ডগোল। বারান্দায় আর উঠোনে ধপা ধপ লোকজন আছাড় খাচ্ছে আর বাবারে মারে গেছি রে বলে চেঁচাচ্ছে। খুন্তিপুরি চোখে কম দেখেন। তিনি সামনের দরজায় কাকতাড়ুয়াটাকে দেখে ভূত ভেবে সেই যে ভিড়মি খেলেন, আর চোখ খোলার নামটি নেই। সামনের বারান্দায় ভিড় হওয়ায় জনা কয় লোক পাঁচিলে উঠেছিল। কাঁটা তারে জামা কাপড় আটকে তাদের বিতি কিচ্ছিরি অবস্থা। রামুর মা আর ঠাকুমা ডুকরে কাঁদতে লেগেছেন। রামুর ভাই বোনেরা কাঁদছে। এই গোলমালে মাথা ঠান্ডা রাখা দায়। বারবার সবাইকে চুপ করতে বললেন উদ্ভববাবু। কে শোনে কার কথা? অবশেষে এই গোলমালে অসহ্য হয়ে উদ্ভববাবু বন্দুকটা আকাশে তাক করে দুমদুম করে দুটো ফায়ার করলেন। তাতে ফল হলো উল্টো। যারা কাঁদছিল তার আরও জোরে কাঁদতে লাগলো। পাড়াপড়শির বাচ্চারা ভয় খেয়ে চেঁচাতে লাগলো। বন্দুকের শব্দে যারা চমকে উঠে পালাবার তাল করেছিল তারা ফের কলার খোসা আর তেল হরহরে মেজে আছড়ে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। তবে উপকার হলো একজনের। ভিড়মি কেটে উঠে পড়লেন খুন্তি বুড়ি। কিছুক্ষণ বাদে লোকজন বিদায় হলো। কুন্দকুসুম তদন্তে এলেন। চারদিক ঘুরে টুরে দেখে বললেন, আপনার বন্দুকের লাইসেন্স আছে তো? আছে। উদ্ভববাবু বুক চিতিয়ে বললেন। কুন্দকুসুম বুক ফুলিয়ে বললেন, থাকলে কি, যখন তখন ফায়ার করার আইন কিন্তু নেই। যাকে আপনার মন আজ অস্থির, বন্দুকের ব্যাপারে তাই কিছু বলছি না। আর রামুকে কিডন্যাপ, পাখিটা চুরি এবং নয়ন কাজলের উধাও হওয়া, এগুলো আমার নোট করা রইল। কুন্দকুসুম চলে যাওয়ার পর বেশ একটু রাতের দিকে গবা পাগলা এসে ঢুকল। তার মুখ থমথমে। উদ্ভববাবু বাহ্য জ্ঞান শূন্য হয়ে ভাবছেন। হাতে এখনো বন্দুক। ডাকাতরা শোরগোল করতে নিষেধ করেছিল, কিন্তু শোরগোল কিছু বেশি হয়ে গেছে। এখন রামুর কি হয় সেইটা নিয়েই তার চিন্তা। গবা ডাকল, বাবু। কি বলছিস? একজন কাজের লোক রাখবেন, খুব ভালো লোক। এই দুঃসময়ে পাগলটা চাকর রাখার প্রস্তাব নিয়ে এসেছে দেখে উদ্ভব অবাক হন। বলেন, কি বলছিস? গবা তখন উদ্ভবের কানে কানে চুপি চুপি কটা কথা বলল। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হারানো কাকাতুয়ার ৪র্থ পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।